টেলিভিশন কে আবিষ্কার করেন এই প্রশ্নটা শুনলে চট করে একটা নাম মনে আসে হয়তো, কিন্তু ইতিহাসটা কিন্তু এত সোজা সাপটা না। একদমই না। আমাদের হাতে যে সূত্রগুলো আছে, উইকিপিডিয়া, রেডিট, কিছু ব্লগ পোস্ট, সেগুলো দেখলে বোঝা যায় এই আবিষ্কারের কৃতিত্ব ঠিক একজনের নয়। বিশেষ করে যখন আমরা যান্ত্রিক আর ইলেকট্রনিক টিভির মধ্যে ফারাকটা দেখি, তাই না? ঠিক তাই। একদিকে স্কটল্যান্ডের জন লগি বেয়ার্ড, উনি প্রথম সবার সামনে টিভি দেখালেন, আবার অন্যদিকে আমেরিকার ফিলো ফার্নসওয়ার্থ, যিনি ইলেকট্রনিক টিভির পথ খুলে দিলেন। দুজনের পথটা ছিল একদম আলাদা। হ্যাঁ। তাহলে চলুন এই সূত্রগুলো একটু নেড়েচেড়ে দেখি। এই প্রযুক্তির পেছনের আসল গল্পটা কি, কারা ছিলেন মূল কারিগর? আচ্ছা, জন লগি বেয়ার্ডের কথা দিয়েই শুরু করি। ওনার অবদান তো বিশাল, তাই না? নিঃসন্দেহে। ১৯২৬ সাল লন্ডনে উনি প্রথম পাবলিকলি যান্ত্রিক টেলিভিশন দেখালেন। ভাবুন একবার। কি ব্যবহার করেছিলেন তখন? একটা ঘোরানো চাকতি, নিপকো ডিস্ক, ওটা ব্যবহার করে উনি প্রথমে একটা ভেন্ট্রিলোকুয়েস্টের ডামির মাথা, আর তারপরে উইলিয়াম টেইনটন নামে এক অফিস কর্মীর মুখের ছবি, চলমান ছবি দেখাতে পেরেছিলেন। সেটাই ছিল বিশ্বের প্রথম সফল টিভি প্রদর্শনী। হ্যাঁ, বলতে গেলে সেটাই। কিন্তু উনি ওখানেই থামেননি। আরও এগিয়েছিলেন? অবশ্যই। ১৯২৮ সালের মধ্যেই উনি প্রথম রঙিন ছবি দেখানো আর আটলান্টিক পারাপার টেলিভিশন সিগন্যাল পাঠানোর মতো কাজ করে ফেলেন। বাহ! তার রঙিন টিভির ধারণা ওনার ছিল? হ্যাঁ, যান্ত্রিক পদ্ধতিতে হলেও শুরুটা উনিই করেন। এমনকি বিবিসিও তার ওই ৩০ লাইনের যান্ত্রিক সিস্টেমটা ব্যবহার করে পরীক্ষামূলক সম্প্রচার শুরু করেছিল। কিন্তু নিশ্চয়ই কোনো সমস্যা ছিল? সমস্যা তো ছিলই। প্রধান সমস্যা হলো এই যান্ত্রিক সিস্টেমটা ছিল বেশ গ্রমযোগী, বেশ বড়সড় আর জটিল। ছবির মানও খুব আহামরি ছিল না। আচ্ছা, তাহলে ইলেকট্রনিক সিস্টেমের আইডিয়াটা এলো কিভাবে? এখানেই কি ফিলো ফার্নসওয়ার্থের প্রবেশ? হ্যাঁ, ঠিক এই সময়ে আমেরিকার ফিলো ফার্নসওয়ার্থ একদম অন্য পথে হাঁটছিলেন। আর অবিশ্বাস্য ব্যাপার কি জানেন? কি? মাত্র ২১ বছর বয়সে ১৯২৭ সালে উনি প্রথম সম্পূর্ণ ইলেকট্রনিক টেলিভিশন সিস্টেম প্রদর্শন করেন। মাত্র ২১ বছর? সত্যি? হ্যাঁ, যদিও প্রথম যে ছবিটা উনি পাঠিয়েছিলেন সেটা ছিল খুব সাধারণ, শুধু একটা সরল রেখা। একটা গল্প আছে না ওনার, ডলার সাইন দেখানো নিয়ে? হ্যাঁ, গল্পটা বেশ চালু। সূত্রগুলো বলছে একজন ইনভেস্টর যখন জানতে চান যে কবে এই যন্ত্র থেকে ডলার দেখা যাবে, টাকা আসবে, ফার্নসওয়ার্থ নাকি সঙ্গে সঙ্গে সিস্টেমে একটা ডলার চিহ্ন ডলার তৈরি করে স্ক্রিনে দেখিয়ে দেন। দারুণ তো। আচ্ছা, ওনার সিস্টেমের মূল জিনিসগুলো কি ছিল? দুটো প্রধান জিনিস। একটা হলো ইমেজ ডিসেক্টর ক্যামেরা টিউব, যেটা ছবিটাকে ইলেকট্রনিক সিগন্যালে বদলাত, আর অন্যটা হলো ক্যাথোড রে টিউব বা সিআরটি, যেটা ওই সিগন্যালটাকে আবার ছবিতে রূপ দিত পর্দায়। এই দুটো জিনিসই কিন্তু আধুনিক টিভির ভিত্তি। কিন্তু এত বড় আবিষ্কারের পরেও ওনাকে নাকি অনেক স্ট্রাগল করতে হয়েছে। ঠিক। ফার্নসওয়ার্থকে আমেরিকার তখনকার এক বিশাল কোম্পানি RCA এর সাথে পেটেন্ট নিয়ে লম্বা আইনি লড়াই লড়তে হয়েছিল। ও হ্যাঁ, এই লড়াইটা ওনাকে প্রায় শেষ করে দিয়েছিল, আর্থিকভাবেও মানসিকভাবেও। সূত্রগুলো থেকে যা জানা যায়, উনি প্রায় লোকচক্ষুর আড়ালে চলে যান এবং তেমন পরিচিতি না পেয়েই মারা যান। দুঃখজনক। আচ্ছা, এখানে কি আর কারো অবদান ছিল ইলেকট্রনিক টিভিতে? হ্যাঁ, হাঙ্গেরির কালমান তিহানির চার্জ স্টোরেজ তত্ত্বের কথাও বলতে হয়। ওটাও ইলেকট্রনিক টিভির উন্নয়নে খুব জরুরি ছিল। পরে RCA এর ভ্লাদিমির জরিকেন ওই তত্ত্ব ব্যবহার করে আইকোনোস্কোপ ক্যামেরা টিউব তৈরি করেন। তাহলে বেয়ার্ড এত কিছু প্রথম করেও ফার্নসওয়ার্থ বা ইলেকট্রনিক প্রযুক্তিটাই কেন শেষ পর্যন্ত জিতল? শুধু কি যান্ত্রিক সিস্টেমের সীমাবদ্ধতা? মূলত সেটাই। যান্ত্রিক সিস্টেমের ছবির মান একটা পর্যায় পর আর ভালো করা যাচ্ছিল না। সিস্টেমটাও ছোট করা কঠিন ছিল। অন্যদিকে ইলেকট্রনিক সিস্টেম অনেক বেশি নমনীয় ছিল, ছবির মান অনেক ভালো ছিল, আর ভবিষ্যতে উন্নতির সুযোগও ছিল অনেক বেশি। আর বিয়ার্ডের ওই ল্যাবে আগুন লাগার ঘটনা? হ্যাঁ, ১৯৩৬ সালে ক্রিস্টাল প্যালেসে ওনার ল্যাবে আগুন লাগে। সেটাও একটা বড় ধাক্কা ছিল। ইলেকট্রনিক সিস্টেমের সাথে প্রতিযোগিতায় ওটা ওনাকে আরও পিছিয়ে দেয়। বোঝা গেল। এরপর তো এলো রঙের যুগ, সেখানে কি হলো?
রঙের ক্ষেত্রেও কিন্তু বেয়ার্ড পিছিয়ে ছিলেন না। সেই ১৯২৮ সালেই উনি যান্ত্রিক পদ্ধতিতে রঙিন ছবি দেখিয়েছিলেন। তাই নাকি? হ্যাঁ, তবে বাণিজ্যিকভাবে সফল সম্পূর্ণ ইলেকট্রনিক রঙিন টিভির জন্য কৃতিত্বটা যায় সিবিএস আর আরসি এর মতো কোম্পানিগুলোর দিকে। ওরাই এনটিএসসি স্ট্যান্ডার্ডের মতো সিস্টেম তৈরি করে, যেটা আমেরিকায় চালু হয়েছিল। যদিও রঙিন টিভি জনপ্রিয় হতে ৬০-এর দশক লেগে গিয়েছিল। তার মানে এই যে আজকের হাই ডেফিনেশন স্মার্ট টিভি, এই সব কিছুর শুরু ওই ফার্নসওয়ার্থ জোরিকিনদের ইলেকট্রনিক সিস্টেম থেকেই। একদম। ওই ইলেকট্রনিক ভিত্তির ওপরেই তো ধীরে ধীরে ডিজিটাল টিভি, এইচডি টিভি, স্মার্ট টিভি, এমনকি 3D টিভির মতো প্রযুক্তিগুলো এসেছে। বিয়ার্ড নিজেও কিন্তু ১৯৪০-এর দশকে সম্পূর্ণ ইলেকট্রনিক রঙিন সিস্টেম টেলিক্রম নিয়ে কাজ করেছিলেন, কিন্তু সেটা বাণিজ্যিকভাবে সফল হওয়ার আগেই উনি মারা যান। তাহলে সব মিলিয়ে এটাই দাঁড়াচ্ছে যে টেলিভিশন আসলে কোনো একক ব্যক্তির আবিষ্কার নয়, এটা একটা লম্বা বিবর্তনের গল্প। ঠিক তাই। বেয়ার্ডের হাত ধরে শুরু, কিন্তু তারপর ফার্নসওয়ার্থ, তিহানি, জোরিকেন এবং আরও অনেকের হাত ধরে ইলেকট্রনিক রূপান্তর, সেটাই আজকে টিভিতে এনেছে আমাদের। মানে প্রথম আইডিয়াটাই শেষ কথা নয়। না, মূল বিষয় হল প্রযুক্তির দৌড়ে কোনটা বেশি কার্যকর, কোনটা ভবিষ্যতে আরও উন্নত হতে পারবে, আর বাজারের চাহিদা কি, এই সবকিছু মিলেই ঠিক হয় কোন প্রযুক্তি টিকবে। যান্ত্রিক টিভি দ্রুতই অতীত হয়ে গেল, আর ইলেকট্রনিক সিস্টেম ভবিষ্যতের দরজা খুলে দিল। বেয়ার্ডের পথ প্রদর্শন অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু ফার্নসওয়ার্থের দেখানো পথটাই আজকের টিভির পথ। ফার্নসওয়ার্থ, যিনি ইলেকট্রনিক টিভির অন্যতম জনক, তিনি নাকি টেলিভিশনকে খুব একটা পছন্দই করতেন না। তাই কেন? ঠিক জানি না, তবে শোনা যায় শুধুমাত্র চাঁদে মানুষের পা রাখার দৃশ্য টিভিতে দেখে উনি নাকি এর উপযোগিতা মেনে নিয়েছিলেন। ভাবুন একবার, নিজের সৃষ্টির প্রতি একজন উদ্ভাবকের এই রকম একটা অদ্ভুত টানা পড়েন। এটা সত্যি ভাবার মতো বিষয়, নিজের আবিষ্কারকে ভালো না বাসা। হ্যাঁ, এই চিন্তাটা নিয়েই আজকের মতো শেষ করা যায়।